নারায়ণগঞ্জের বন্দর উপজেলা জিয়া সৈনিক দলের 23 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম মনা মেম্বার এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান মোল্লা। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদারীনগর এলাকায় জেলা জিয়া সৈনিক দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন জেলা আহ্বায়ক মোহাম্মদ সুমন মুন্সি। সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই। সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই সভা। বিস্তারিত সিদ্ধিরগঞ্জ থেকে সাদ্দাম হোসেনের ভিডিও চিত্রে। উপজেলা কমিটিটা ঘোষণা করব। বিগত দিনে যারাই যে কোনো ছায়াতলে থেকে রাজনীতি করেছেন, কেউ ছাত্র দল, কেউ যুব দল, কেউ স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন পর্যায়ে হয়তো একটা রাজনীতি করে এটুকু ধাপে এগিয়ে আসছেন। আজকে যারা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষে আসবেন তারা স্বচ্ছ, সুন্দর ও ইমেজদারি রাজনীতি করতে হবে। এটা ওয়াদা দিবেন যে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক এগুলো আমার দলের পক্ষে থাকতে পারবেন না। আমার জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল জিয়ার আদর্শকে বুকে নিয়ে জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা দেখছেন বিগত দিনে স্বৈরাচারী আমলে যারা এই ধরনের ভূমিদস্যু কাজ করেছেন তারা অচিরে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। দেশের পক্ষে ওদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই চাঁদাবাজ দোসরদের পক্ষে কাজ করে না, ওদেরকে ঠাঁই দেয় না। ওরা স্বচ্ছ জনগণের কথা বলে, গণতন্ত্রের কথা বলে এবং দরিদ্র মানুষের আশ্রয়, বস্ত্র, বাসস্থান সবকিছুই দিক নির্দেশনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এগুলো আপনাদের মাথায় সব সময় রাখতে হবে। আর একটা দলের ছায়াতলে যখন আসবেন, আপনি যখন দলের চাঁদাবাজ বা ভূমিদস্যু যে কোনো অপরাধমূলক কাজ করবেন, এগুলো কখনোই দল আপনাকে দেখবে না, এগুলো কখনোই আপনাকে সাপোর্ট করবে না, আপনার বিপক্ষে থাকবে। আপনি যখন কমিটির বাইরে থাকেন তখন আপনার একটা কর্মী থাকে, যখন কমিটিতে আসেন তখন আপনার পদ পদবি হয়ে যায়, তখন কিন্তু আপনার হাতের মুঠে আনা খুব সহজ হয়ে যায়। একটা ব্যক্তির যে কোনো সময় যে কোনো ভাবে তার ব্যবস্থা নেওয়া যায়। এবং আপনি যখন কখন কুকর্মে লিপ্ত হবেন তখন আপনার রাজনীতিটা সীমাবদ্ধ হয়ে যাবে। আপনি দলের বাইরে থাকলে, আপনার পদ পদবি না থাকলে আপনাকে দল থেকে কেউ বহিষ্কার করতে পারবে না এবং আপনি বিএনপির বা যে কোনো দলের রাজনীতি করতে পারবেন। কিন্তু যখন আপনার পদ পদবি নিয়ে দলে ঢুকবেন তখন কিন্তু আপনার ওই প্রতীক থেকে বাদ করার মতো একটা সিস্টেম হয়ে যায়। কারণ যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন বড় ধরনের, আপনাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দিল, দলে আপনি কোনোদিন ঢুকতে পারবেন না, সেক্ষেত্রে আপনার রাজনীতিটা শেষ হয়ে যায়। অতএব এই ধরনের কোনো কাজ করা যাবে না। আপনি বিভিন্ন সেবামূলক কাজ করে জনগণের মাঝে, গরিব মানুষের মাঝে আত্মীয়বোধ করে থাকতে হবে, যারা আপনাকে সবসময় সুখে দুঃখে পাইবে এবং আপনি স্বচ্ছ রাজনীতি করবে, তখন সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করবে, দল আপনাকে নিয়ে গর্ববোধ করবে এবং দলের ঊর্ধ্বে আপনি যাইতে পারবেন শীর্ষ ব্যক্তি হিসাবে। আপনাকে সেই রকম দিক নির্দেশনাগুলি মেনে সামনের দিক এগিয়ে যেতে হবে। আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি এবং যারা দলের অন্তর্ভুক্ত আছি, আমরা এইরকম স্বপ্ন নিয়ে কাজ করব এবং এইরকম দিক নির্দেশনাগুলি মেনে চলবো। ভুল ত্রুটি মানুষের হইতেই পারে, স্বাভাবিক, আসলে না যে এইরকম ভুল করা যাবে না যে কোনো ভুলের ক্ষমা নেই। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল সবারই হয়, কিন্তু কম বেশি। যাক, এখানে আজকে যে কমিটিটা ঘোষণা করা হবে আপনাদের মাঝে থেকে বন্দর উপজেলার 23 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। আমরা আহ্বায়ক কমিটিটা এই জন্যই দেই যে আজকে যেই স্বৈরাচার পতনের পর থেকে যেভাবে আমরা বিএনপির মূল দলে কমিটিতে লোকগুলো দেখতেছি বা মিটিং মিছিলে বিগত 17 বছরে আমরা এইভাবে কখনোই পাই নাই। আমরা পল্টনে যখন ওই চিটাগাং রোড, কাশপুর বা সোনারগাঁ থেকে আমার বাড়ি 2,500 থেকে যদি আমরা 1 থেকে 150 লোক নিয়ে যাইতাম, অনেক সময় দেখতাম যে ওইখানে পল্টনে পৌঁছানো পর্যন্ত 20-50 জন লোক কম হইতো, 10 জন লোক কম হইতো। বিভিন্ন ভয়ের কারণে ওরা এখান থেকে ফুটেজ দিয়া ওইখানে যাই আর ওদেরকে পাওয়া যাইতো না, আমাদের মানুষ কম থাকতো। আর আজকে যদি আমরা পল্টনে একটা সমাবেশ করি বা যেখানে একটা সমাবেশ করি, যদি মনে করি যে 500 লোক নিয়ে যাবো, ওই পল্টন যাওয়ার পরে দেখি মিনিমাম 2 থেকে 3,000 লোক। কিন্তু কেন এত লোক?
আজকে আমাদের সুদিন আছে বিদায়। যদি কোনো কারণবশত যেই স্বৈরাচার ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি ওই ছাত্রদের দিয়ে আমরা সফল না হতে পারতাম, তাইলে হয়তো আমাদের অস্তিত্ব আজকে থাকতো না। 100-র পরে যে 70-80 জন থাকতো, বাকি 70-80 জনের মধ্যে কিছু গুম হয়ে যেত, আর বাকি কিছু লোক থাকতো আপনার জেলখানাতে, কারাগারে। ওদের শেষ ঠিকানা এটাই ছিল। তো আল্লাহ সত্য অশেষ রহমত থাকার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সফল হইয়া স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, এবং আমরা সঠিক পদে জনগণকে রাখার জন্য এবং দেশকে আমরা একটা ভালো অবস্থানে রাখার জন্য আল্লাহ হয়তো বা এই অবস্থানটা তৈরি করে দিয়েছেন ওনার হাত ধরে। নয়তোবা কোনো এই 17 বছরে আমরা মিটিং, মিছিল, আন্দোলন বা রাজপথে কোথাও সফল হতে পারি নাই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ফেসবুক, ওখানেও পোস্ট করতে পারি নাই। যিনি পোস্ট করতো তারও একটা ব্যবস্থা হয়ে যেত যে ওনাকে খুব দ্রুত অ্যারেস্ট করো। কারণ এই জন্য অ্যারেস্ট করো, ওনারটা দেখে আরো 10টা মানুষ পোস্ট করবে, তখন ঘরে ঘরে সবার পৌঁছে যাবে যে ওনার ব্যবস্থাটা করতে। কিন্তু ওনাকে যদি গ্রেফতার করা হতো, তখন দেখা যাচ্ছে ভয়ে আরো অনেকে কেউ পোস্ট করে নাই, এবং কি মোবাইলেও ওই মিটিং মিছিলের ডকুমেন্টস গুলি রাখতে পারি নাই। কেউ না, আমি কি, আপনারা সবাই বিএনপির যারা মূল কর্মী আছে, অতএব আমাদের মূল কর্মীগুলি এবং মূল নেতাগুলি সঠিক গাইডলাইন আমাদের থাকতে হবে। এখানে যারা আওয়ামী লীগের দোষর করেন বা জাতীয় পার্টির বিভিন্ন দোষররা থাকে, আওয়ামী লীগের নেতা, তারা ওদের দিকে আমরা একটু সজাগ থাকতে হবে। যারা 17 বছর মা বোনকে, বাপ মাকে সময় দিতে পারেন নাই, ওরা একটু স্বস্তি পাবে, সুন্দরভাবে গড়ে উঠুন। আমাদের এত লোকের প্রয়োজন নাই। যারা আন্দোলন মিটিং মিছিলে ছিলেন তারাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। বাইরে লোকের দরকার পড়ে না। আগে তো দেখা গেছে আপনার 26 লক্ষ ভোট মৃত ব্যক্তিদের ছিল। আমরা যখন এটা সংস্কার করছি, মৃতগুলি বাদ গেছে, অনেক ভোটার কমে গেছে, কারণ মৃত ব্যক্তিরা তো ভোট দিতে পারে নাই। কাল্পনিক জিনিসগুলি বাদ দিলে, আর যে স্বৈরাচার গুলি আপনার পালিয়ে গেছে দেশ থেকে, স্বচ্ছ গণতন্ত্র মানুষগুলি নিয়ে দেশের আপামর জনগণ যেগুলি আছে, ওদের স্বচ্ছ ভোটগুলি হলে এর বাইরে আমাদের কোনো কিছু লাগে না। অতএব এত ব্যক্তির আমাদের দরকার নেই। তো যাক, এতদিন যেই আপনার দিক নির্দেশনাগুলি ছিল, যে আপনার এই উপদেষ্টাদের, আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে উনি যেহেতু 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য দিন তারিখ সবকিছু ঠিক রাখছেন, উনি যেন এই জিনিসটাই বাস্তবায়ন করেন, যে জনগণের একটা নির্বাচিত সরকার দিয়ে উনি স্বচ্ছ সুন্দরভাবে বিদায় নিতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশে এটাই খুব দরকার। অনির্বাচিত সরকার থাকলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার লোক পাচ্ছি, এবং অনেক লোক কুকর্ম করে আমার দলের বিরুদ্ধে লেখে যে বিএনপি এই করে, বিএনপি সেই করে। আর বিএনপি তো গত 17 বছর না খাইও আছিল। বিএনপির এত কোনো কিছু করার এখন দরকার পড়ে না, ওদের রাজকীয় ভূমিকার দরকার নেই। ওরা চাচ্ছে জনগণের ভোট আমরা আদায় করব, জনগণের ভোট ফিরিয়ে দিব, নিজের ভোট নিজে দিব, বিএনপির একটাই দাবি, সেই দাবিটা আমরা বাস্তবায়ন করব। আমাদের এত কিছু দরকার নেই। অচিরেই আমরা একটা নির্বাচিত সরকার আমরা গঠন করব। আমাদের কিন্তু এখনো আনন্দ বা বিজয় উল্লাসের দিনক্ষণ সময় আসেনি। আমাদের আনন্দ তখনই আসবো যখন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা সরাসরি নিজ মাতৃভূমিতে দেখতে পাবো। তখন মনে করব যে আমাদের আনন্দগুলো বেগবান হতে যাচ্ছে। দীর্ঘ সময়ের জন্য আমরা একটু সীমাবদ্ধ হতে যাচ্ছি। এখনো আমাদের আনন্দ বা ইয়ে করার তেমন সময় সুযোগটি আসেনি। অতএব উনি দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশে আসবেন। আমরা এখন সে অপেক্ষা আছি। আমাদের দুইটা অপেক্ষাই, একটা হচ্ছে আমরা ভোটের জন্য অপেক্ষা করব, আরেকটা হচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমানকে কবে আমরা কাছে পাবো, সে একটা দিনক্ষণের অপেক্ষায় আছি। এ বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমার জেলা প্রেসিডেন্ট আমাদের বন্দর জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।